সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভ দুপুর। বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে। আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার কিভাবে একটি প্রতিষ্ঠানকে সাইবার অ্যাটাক থেকে রক্ষা করতে সহায়তা করে। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার, এবং আমার সাথে আরও দুজন বিশেষজ্ঞ ব্যক্তি এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সাথে আছেন মোহাম্মদ তামিম খান, ইনফোসেক প্রফেশনাল, টাইগার আইটি, এবং আরও আছেন শফিউদ্দিন রাসেল, ইনফোসেক প্রফেশনাল। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। আসলে সিকিউরিটি অপারেশন সেন্টার দিয়েই আমরা আসলে সাইবার অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না এটার একটা ধারণা পেতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন আপডেটেড থ্রেট আসতেছে এবং অ্যাটাক হচ্ছে। তো একটা প্রতিষ্ঠান এই সিকিউরিটি অপারেশন সেন্টার দিয়ে অথবা তার প্রতিষ্ঠানটা সাইবার অ্যাটাক হচ্ছে কি হচ্ছে না এই জিনিসগুলো সে কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন, মিস্টার তামিম যদি আলোচনা করেন প্লিজ। জি, সিকিউরিটি অপারেশন সেন্টার হলো একটা অর্গানাইজেশনের কোরে থাকে। জি, কোর থেকে সে বিভিন্ন ইনফরমেশন পায়, তার লগ কালেকশন করে, বিভিন্ন রকম টেলিমেটারি ডাটা কালেকশন করে। জি, এই ডাটাগুলোকে সে প্রসেস করে। প্রসেস করার পরে সে বুঝতে পারে যে এখানে কোনো অ্যাটাক ভেক্টর আছে কিনা, কোনো থ্রেট আছে কিনা। সো এই থ্রেটটাকে যদি সে পায় তখন সে সকেট ড্যাশবোর্ডে একটা অ্যালার্ট জেনারেট করে, যেই অ্যালার্টটা 24/7 মনিটরিং করা হয়। এই মনিটরিংয়ের মাধ্যমে একজন L1 ইঞ্জিনিয়ার বুঝতে পারে দেয়ার ইজ এ অ্যাটাক কামিং, তখন সেটাকে ইনসিডেন্ট হিসাবে রেইজ করে টু দ্য L2 ইঞ্জিনিয়ার, দেন সেটা ইনভেস্টিগেশন হয়, অ্যান্ড এভাবে আমরা বুঝতে পারি দেয়ার ইজ এ সাইবার অ্যাটাক গোয়িং অন। সো আমরা এটার জন্য ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান করে থাকি। তার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান তার অ্যাটাক হচ্ছে কিনা বা আক্রমণের দিকে যাচ্ছে কিনা এটা হচ্ছে এই সাইবার অপারেশন সেন্টারের মাধ্যমে, সিকিউরিটি অপারেশন সেন্টারের মাধ্যমে আমরা প্রথমবার বোঝার উপায় এটা। আর একটা হলো যে অ্যাটাক হয়ে গেছে, ডাটা এক্সফিল্ট্রেশন হয়ে গেছে, দেন আমি ডার্ক ওয়েবে, টেলিগ্রামের চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি আমার ডাটা দেখতে পাচ্ছি, তার মানে অ্যাটাক হয়ে গেছে। আর একটা হলো অ্যাটাক গোয়িং অন, তখন আমি কিভাবে বুঝবো? আমরা যখন এই লগে যদি কোনো কিছু দেখতে পাই তার মানে কি অ্যাটাক হতে যাচ্ছে এরকম বিষয়টা? এক্স্যাক্টলি, অ্যাটাকের বিভিন্ন স্টেজ আছে। সো ইনিশিয়াল অ্যাটেম্প, রিকগনিসেন্স, তারপরে স্টেজটা হচ্ছে মানে অ্যাটাকের স্টেপগুলো যদি আমাদেরকে একটু। জি, একটা প্রথম স্টেজ হলো ইনিশিয়াল স্টেজ, বা ইনিশিয়াল স্টেজে সে অ্যাটাক ভেক্টরটাকে, অ্যাটাক সারফেসটাকে সে ডিসকভার করে। সো ডিসকভার করার সময় সে বিভিন্ন অ্যাসেট থেকে সে বিভিন্ন রকম কোন পোর্টটা ওপেন আছে, কোন পোর্টটা দিয়ে আমি ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করতে পারি, এই ধরনের ইনফরমেশন এক্সপ্লয়েট করার চেষ্টা করে। তারপরে সে যায় হলো এই পেলোড ডিপ্লয় করার জন্য, যে ওই পোর্টে আমি আসলে এক্সপ্লয়েট করার জন্য কি পেলোড ডিপ্লয় করতে পারি। এই বিভিন্ন স্টেজ পার করে সে ফাইনালি অ্যাটাকটাকে কমপ্লিট করতে পারে। সো এটাকে আমরা কিল চেন বা মাইটার অ্যাটাক স্টেজ বলি। এই স্টেজগুলোকে যখন আমি স্টেজের ভিতরে থাকি, সো আমার সক সিকিউরিটি অপারেশন সেন্টার সবসময় এই স্টেজের বিভিন্ন অ্যাটাক ভেক্টরকে মনিটর করে এবং কোন স্টেজে অ্যাটাকটা আছে সেটাও আইডেন্টিফাই করে। সো আমি সবসময় জানতে পারি একটা অ্যাটাক কোন স্টেজে আছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এভাবে বলি, একটা সিকিউরিটি অপারেশন সেন্টার এই সাইবার অ্যাটাককে কিভাবে প্রিভেন্ট করে, এটা প্রতিরোধ কিভাবে করে, মিস্টার রাসেল সাহেব যদি বলেন। প্রিভেনশন করার তো আসলে অনেক মেকানিজমে আছে। তো একটা অর্গানাইজেশনের জন্য আসলে সক একটা মানে মুখ্য ব্যাপার আর কি। হ্যাঁ, যে যদি মনে করেন ইনিশিয়াল কোনো একটা অ্যাটাক যদি আসলো, কারণ ব্যাপার হচ্ছে ইন্টিগ্রেশন একটা ফ্যাক্ট। হ্যাঁ, আপনার যেই যতগুলা ওয়ে অফ ইনসাইডে ঢোকার অপশন আছে সব ডিভাইসগুলি আপনার সকের সাথে কানেক্টিভিটি থাকতে হবে। তো এইটাকে আমরা বলি অনেকটা হচ্ছে অনিয়ন মডেল আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে অনিয়ন মডেলে কি করি আমরা, যে লেয়ার অফ আপনার সিকিউরিটি থাকে। হ্যাঁ, আপনার প্রথমে একটা পেরিমিটার ফায়ারওয়াল থাকবে, তারপরে হয়তো আপনার একটা নেটওয়ার্ক ফায়ারওয়াল থাকবে, এমজেড থাকবে, ডিএমজেড থাকবে, অ্যান্ড দেন হচ্ছে আপনার নিউক্লিয়াস মানে আপনার কোর সিস্টেমে আসতে হবে। তো এই সিস্টেমে আসার পর্যন্ত আমাদের প্রতিটা সিস্টেমই আসলে আমাদের যেটা হচ্ছে সকের সাথে কানেক্টেড থাকবে। হ্যাঁ, তো ডাইরেক্টলি তো আপনার অ্যাটাকটা যে ডাইরেক্টলি আপনার
সিস্টেমে আসবে না, এই সবগুলো সিস্টেম পার হয়ে আপনাকে নিউক্লিয়াসে আসতে হবে বা হোস্টে আসতে হবে। হ্যাঁ, এবং এইটার রিলেটেড আসার মানে পূর্ববর্তী যতগুলো আমরা আইওসি বা ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজ আমরা পাবো, হ্যাঁ, সেইগুলোকে আমাকে আমল নিয়ে আসলে সেই আমাদের পরবর্তী কোর্স অফ অ্যাকশনগুলো আমাকে নিতে হবে। যদি আমি একটা প্রথম পেজে আমি পেরিমিটার ফায়ারলি আমি যদি এটাকে প্রোটেক্ট করতে পারি, তাইলে তো আমাদের আর ডিপে আসতেছে না আর কি। হ্যাঁ, তো এরকম এই সিমটমগুলো দেখে আসলে আমাদেরকে কোর্স অফ অ্যাকশনগুলো আমাদেরকে, যেহেতু মনে করেন একটা প্রতিষ্ঠানের সব ডিভাইস এবং সব কিছুই সকের সাথে কানেক্টেড থাকে, তো সেই ক্ষেত্রে সক আবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং অ্যাটাক হলে কোনো ক্ষতি হতে পারে কিনা? সক তো অবশ্যই একটা খুব হার্ডেনিং একটা সিস্টেম হয়, যে মনে করেন সিকিউরিটি সিস্টেম তার যদি নিজস্বই সিকিউরিটি না থাকে তাহলে তো এটা একটা বিশাল ফেইলিউর হবে। তো যারা এই সক ডেভেলপ করে তারা আসলে মাল্টিপল টাইমস এটাকে সিকিউরিটি ওইভাবে চেক করে এবং কনফার্ম করে এটা আসলে ডেভেলপমেন্ট করে। এরও হচ্ছে মানে এই সকেরও অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, এটা কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনাও আছে, কোন সিস্টেমই আসলে অ্যাটাক না হওয়ার বাইরে সারফেসে না। তার মানে আমাদের সকের সাথে যারা কাজ করবে তাদের খুব ভালোভাবে অথেন্টিক হতে হবে, ভালোভাবে অথেন্টিকেটর সিস্টেমে তাদেরকে ভালোভাবে অথেন্টিকেট করতে হবে, তাদের সাথে ওইভাবে এনডিএ লেখা থাকতে হবে, নন ডিসক্লোজ এগ্রিমেন্ট থাকতে হবে। হ্যাঁ, আর পার্মানেন্ট এমপ্লয়ি না হয়ে যদি তারা এক্সটার্নাল এমপ্লয়ি হয়, তো সেক্ষেত্রে আপনার ওই অর্গানাইজেশনের সাথে খুব স্ট্রংলি এগ্রিমেন্ট থাকতে হবে। কারণ সক যে শুধু আপনি ইন হাউস করবেন তা না, হ্যাঁ, সক আপনার অনেক ক্ষেত্রে যেটা আপনি আউটসোর্সিংও করতে পারেন। তো ইন হাউসে যেভাবে মেইনটেনেন্স হয় আউটসোর্সিং এ তো সেটা হবে না। মানে সেই আউটসোর্সিং এ এই সক আর ইন হাউস সক এই দুইটা মানে কি রকম জিনিস? আউটসোর্সিং সকটা হচ্ছে কি আপনার মনে করেন অনেকভাবে হতে পারে, যেমন সাপোজ আপনার অপারেশনটা আপনি আউটসোর্স করতে পারেন, বাট হার্ডওয়্যার আপনি দিতে পারেন। অনেক ক্ষেত্রে হার্ডওয়্যার প্লাস হচ্ছে আপনার ম্যান পাওয়ার এবং টেকনোলজি পুরোটাই আপনি আউটসোর্স করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হয় হচ্ছে আউটসোর্স করলে ওরা আপনাকে ওই কি অ্যালার্ট আসলো বা যেগুলো আসলো সেগুলো আপনি কন্টিনিউয়াসলি ইনফর্ম করা, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে প্যাচ ডেভেলপমেন্ট করার ক্ষমতা আপনার আউটসোর্স যে কোম্পানি আছে তাদেরকে দিয়ে থাকে আর কি। আসলে সক একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই সক একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করবেন মিস্টার তামিম সাহেব যদি বলেন? আসলে একটা অর্গানাইজেশনের সক ডেপ্লয়মেন্টের বেসিক্যালি দুইটা অপশন হতে পারে। একটা হলো অর্গানাইজেশনটা নিজে সক সেট আপ করলো এবং সে নিজে সকের জন্য যে সেই পিপলগুলোকে ট্রেন আপ করলো এবং সেই পিপলগুলোকে রিক্রুট করলো এবং সেই প্রসেসের মাধ্যমে তারা সকটাকে রান করতেছে। বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। সো নাও দ্যার ইজ এ নিউ কনসেপ্ট ইন বাংলাদেশ যেটা আপনারা করতে পারেন, ইভেন ভেরি ওয়ার্ল্ড ওয়াইড নিউ কনসেপ্ট হুইচ ইজ কল্ড MSSP. So managed security service, which is SOC as a service. So SOC as a service, there is a organization যে SOC as a service provide করে to the organization, যেটা ব্যাংক, টেলকো or any other organization, তাকে আমি SOC as a service provide করতে পারি। সো ওই SOC সার্ভিসটা সে অ্যাকুয়ার করতে পারে উইথ দ্য সাবস্ক্রিপশন ফি, যেখানে তার ডাটা অন প্রেমিসেই থাকবে, কিন্তু সকের অ্যালার্টগুলা একজন ইঞ্জিনিয়ার অন প্রেম না একজন সেন্ট্রালাইজ অফিস থেকে ম্যানেজ করবে। সো এইভাবে সে একজন সক সেট আপ করার জন্য একটা অর্গানাইজেশন আগাইতে পারে। সেটা একটা ইজিয়েস্ট ওয়ে টু ডেভেলপ সক। তার মানে এটা ম্যানেজ সক করুক আর হচ্ছে ইন হাউস সক করুক। ম্যানেজ সক যদি করে তাহলে এই ম্যানেজ সকটা এই টোটাল সাপোর্ট ইঞ্জিনিয়ারটা চলে যাবে হলো যে সার্ভিস প্রোভাইডার তার কাছে, আর যদি ইন হাউস করে তাহলে সেটা অর্গানাইজেশনের কাছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার মানে কি কি সফটওয়্যার প্রয়োজন হতে পারে? প্রথম যে সফটওয়্যারটা লাগে সেটা হলো SIEM, সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন। সো এটার মাধ্যমে আমরা সব জায়গা থেকে লগ কালেক্ট করি। এরপরে যে সলিউশনটা লাগে সেটা হচ্ছে হলো EDR, এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স। সো আমার যদি কোনো একটা সিস্টেমে কোনো রকম ভার্নাবিলিটি বা কোনো রকম অ্যাটাক হয়, আমি যেন সিস্টেমটাকে টেম্পোরারি ডিসকানেক্ট করতে পারি ফ্রম দ্যাট সিস্টেম। সো ওই ক্যাপাবিলিটিটা অর্জন করা। এরপরে আমার লাগতেছে হলো থ্রেট ইন্টেলিজেন্স। আমার থ্রেট ইন্টেলিজেন্সের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার সিস্টেম SIM এর ভিতরে যে ডাটাগুলো আসতেছে সেই ডাটাগুলোর ভিতরে কি পরিমাণ অ্যাটাক ভেক্টর আছে, কি পরিমাণ থ্রেট আছে, এবং থ্রেটের স্কোর কত, থ্রেটের গ্র্যাভিটি কত, থ্রেটটা আমার জন্য কতটুকু ক্ষতিকর। এই থ্রেট ইন্টেলিজেন্স আমাকে সেই ইন্টেলিজেন্স ইনফরমেশনটা দিবে, যেটা আমাদের ম্যাক্সিমাম সকের মধ্যে অ্যাবসেন্স থাকে বা আমরা প্রপারলি এটাকে ইউটিলাইজ করতে জানি না। এরপরে যেটা দরকার হয় সেটা হলো NDR, নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স। নেটওয়ার্কের যে ট্রাফিক, সেই ট্রাফিকের উপর আমি যেন অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি রাখি এবং এই ট্রাফিকগুলোর উপর অ্যানালাইসিস করে আমি যেন ডিটেকশন এবং রেসপন্স করতে পারি, সেই ক্যাপাবিলিটিগুলো থাকা। সো এরকম বেশ কিছু আরও অনেক কম্পোনেন্ট আছে সকের জন্য। এই সব কিছুর কম্বিনেশনেই আসলে একটা সক তৈরি হয়। আসলে আমরা বুঝলাম যে আসলে সকের ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, তার ভিতরে হচ্ছে কোর কম্পোনেন্টগুলি কি কি রাসেল সাহেব যদি বলেন?
এটা তো আমি অলরেডি বললো যেটা হচ্ছে আপনার এসআইএম থাকতেই হবে মাস্ট, এটা হচ্ছে কোর কম্পোনেন্টস। দেন আদার হচ্ছে আইওসি, যেটা হচ্ছে ইন্ডিকেশন অফ কম্প্রোমাইজ। আইওসি আপনাকে থাকতেই হবে। আমরা অনেকে হয়তো আইওসিটাকে আসলে প্রাইমারি ফোকাস করি না, কিন্তু আইওসি একটা হচ্ছে একটা নোন ডেটাবেস, হ্যাঁ, যেটাতে আসলে কি যে থ্রেড অ্যাক্টরগুলোর ফুটপ্রিন্টগুলো অলরেডি ওই জায়গায় থাকে। তো এই আইওসি যখন আমরা ইন্টিগ্রেশন করব, হ্যাঁ, তার মানে আমার সকটা কিন্তু আরো এনরিচ হবে। হ্যাঁ, যেমন মনে করেন আমরা সাধারণত কি করি, যেমন একটা কোনো এলাকার যদি মনে করেন সাপোজ একটা পুলিশ স্টেশন আছে, তার আন্ডারে কিছু ক্রিমিনাল আছে, তাহলে আমরা কি করি, তাদের কাছে কিন্তু অলরেডি ওই লিস্টটা আছে যে এই এলাকার যা ক্রিমিনালগুলো কার আছে এবং তাদের লেভেলিং কতগুলো আছে। হ্যাঁ, তারা হয়তো কিছু হয়তো খুব ভালো ধরনের ক্রিমিনাল, মিড এবং লো লেভেলের ক্রিমিনাল, এরকম জিনিসগুলো আছে আইওসিতে, এরকম জিনিসগুলো বলা থাকে। হ্যাঁ, যে আসলে নোন ফ্যাক্টগুলো বলা থাকে। তাহলে এই জিনিসগুলো জানা থাকলে সকের ইমিডিয়েট ডিসিশন নিতে আসলে খুব ইজি হয়। তো এই জিনিসগুলো থাকে। পাশাপাশি যেটা হচ্ছে এক্সডিআর ইডিআর তো অলরেডি আপনার মাস্ট ইন্টিগ্রেট উইথ দ্য সক। হ্যাঁ, কারণ আপনার এন্ড পয়েন্টে কি হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু ইনফরমেশন আপনাকে। এই ক্ষেত্রে আমাদের একটা কথা আসছে যে ম্যানেজ সক এবং ইনহাউস সক। তো এই ম্যানেজ সকটা আসলে মানে কিভাবে ম্যানেজ করে, বা এই বিষয়ে কোনো থ্রেট আছে কিনা এই বিষয়টা যদি ম্যানেজ সকের ক্ষেত্রে আপনার ইনহাউসে তো সব আপনার ইনহাউস যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার থাকে। তো ইনহাউসে সবচেয়ে সুবিধা হলো যে আপনার যেটা হচ্ছে যে কোনো চেঞ্জ জিনিসটা হচ্ছে আপনি ইজিলি করতে পারবেন। ইজিলি আমি বলবো যে ইনহাউসে আপনার সম্পূর্ণ ডেটার উপরে আপনার কন্ট্রোল থাকে। হ্যাঁ, আর ম্যানেজ স্টক হচ্ছে কি যাদের ইনহাউসে এত ক্যাপাবিলিটিস নাই, মনে করেন আমার খুব অর্গানাইজেশন খুব ছোট, হ্যাঁ, আমি মোর ফোকাস অন বিজনেস, ঠিক আছে, আমি আসলে সিকিউরিটি পার্সপেক্টিভে যেটা দরকার সেটা আসলে ওই ব্যাপারে আমার এক্সপেরিয়েন্স নাই, তো যখন আমি সেটা থার্ড পার্টি দিতে চাই, এবং থার্ড পার্টিতে আমি যখন দিব তাদের আসলে স্কিল লেভেল পিপল অনেক বেশি আছে, তাদের 24/7 মনিটরিং করার লোক আছে। হ্যাঁ, এখানে ম্যানেজ স্টকে একটাই অসুবিধা, যেটা হচ্ছে কি তারা যখন একটা ডেভেলপমেন্ট করে তারা কিন্তু তার 10টা ক্লায়েন্টের চিন্তা করে, হ্যাঁ, কিন্তু তার একটা ক্লায়েন্টের স্পেসিফিক করে আসলে ওই জিনিসটা করে না। হ্যাঁ, কিন্তু তারা ইন জেনারেল ইন গ্লোবাল যে সিনারিও আছে সেইভাবে করে। আর ইন হাউসে হচ্ছে কি তার মানে যদি কেউ তার ওই ধরনের ক্যাপাবিলিটিস থাকে, যেমন আমি বিশাল অর্গানাইজেশন মনে করেন আমি ইন হাউসে করতে চাই, আমার ওই ধরনের আমার বিভিন্ন ম্যালওয়্যার অ্যানালাইজার আছে, লেভেল 1 থেকে লেভেল 3 তে যতগুলো আমাদের ইঞ্জিনিয়ার দরকার বা সাপোর্ট দরকার সেক্ষেত্রে হয়তো তাদের কাছে ফিজিবল হতে পারে, কিন্তু যার এই ক্যাপাসিটি নাই তার কাছে আসলে ম্যানেজ সকে যাওয়াটা আমি মনে করি যুক্তিসঙ্গত হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসব। আশা করি সে পর্যন্ত এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটের কথা যদি চিন্তা করি, আসলে প্রতিনিয়তই আমাদের থ্রেট বাড়ছে। সেই ক্ষেত্রে এই সক এস্টাবলিশডের জন্য চ্যালেঞ্জ কি মনে করেন মিস্টার তামিম সাহেব, যদি বলেন? প্রথম চ্যালেঞ্জ হলো স্কিল পিপল। সো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আমাদের এনাফ রিসোর্স নাই, যে রিসোর্সটা দিয়ে আসলে আমি একজন L1 L2 L3 থ্রেট হান্টিং, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রোল। আমার একটা থ্রেট আসলে সেটাকে আমি কিভাবে আসলে একটা থ্রেট আগে আইডেন্টিফাই করতে পারলেই সেটাকে আইডেন্টিফাই করতে পারবে, মানে আইডেন্টিফাই করাটাই হচ্ছে বড় কাজ, এক নাম্বার বড় কাজ। তারপরে সেই থ্রেট সোর্সটাকে আরো অ্যানালাইসিস করে থ্রেট হান্টিং করা, এই জিনিসটাকে করার মতো স্কিল রিসোর্স দরকার। এটা হলো এক। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমাদের ম্যানেজমেন্ট, আমাদের অর্গানাইজেশনের ম্যানেজমেন্টকে এই জায়গাটায় ফোকাস নিয়ে আসা, যে আমার আসলে অর্গানাইজেশনে বাজেট থেকে শুরু করে প্রসেস, পিপল অ্যান্ড টেকনোলজি সবখানেই সিকিউরিটি রিলেটেড ফিচারগুলা যদি আমি না ইম্পোজ করি, তাহলে ম্যানেজমেন্টের যদি ইন্টারেস্ট না থাকে তাহলে আমরা তো কিছু করতে পারবো না, আমাদের পক্ষে তো কিছুই করা সম্ভব না। সো ম্যানেজমেন্টের এই জায়গাটায় আগায় আসতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে, সো দ্যাট আই ক্যান প্রোটেক্ট আওয়ারসেলফ। ম্যানেজমেন্ট তখনই হেল্প করতে আসবে যখন সেটাকে প্রফিট মনে করবে। প্রফিট হলো কি সে সিকিউর মনে করবে। এক্স্যাক্টলি। সো সাইবার সিকিউরিটিতে দেয়ার ইজ নো প্রফিট, দেয়ার ইজ অনলি রিস্ক মিটিগেশন। রাইট। সো আই ক্যান অনলি মিটিগেট। যদি আপনি কমাইতে পারেন প্রফিট তো এমনিই বাড়বে। সো আমি আপনার রিস্ক যত মিটিগেট করব, আপনি আপনার প্রফিট তত বাড়তে থাকবে। সো ইফ ইউ থিংক ইন দিস ওয়ে, দেন ইউ অ্যাকচুয়ালি ফিল দ্য হোয়াট ইজ দ্য প্রফিট ইজ কামিং টু ইউ। সো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এই দুইটা ব্যারিয়ার আমি সবসময় ফিল করতেছি। একটা ব্যারিয়ার আমাদেরকে সলভ করতে হবে, একটা ব্যারিয়ার ম্যানেজমেন্টকে সলভ করতে হবে। সো পিপল, প্রসেস অ্যান্ড টেকনোলজি, এই দুইটা জায়গার মধ্যে টেকনোলজি অ্যান্ড প্রসেস দ্যাট ক্যান বি ইমপ্রুভড বাই আওয়ারসেলফ, উই ক্যান ডু দ্যাট, বিকজ ওই দুইটাই পিপলের উপর ডিপেন্ডেন্ট। আমার পিপল যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে ম্যানেজমেন্ট এবং স্কিল পিপল। তো সেই জায়গাটাতে যে বলি, আমাদের আসলে কি স্কিলের লোক প্রয়োজন হয় এবং এটা কিভাবে আমরা আমাদের দেশে ডেভেলপ করতে পারি? এক্স্যাক্টলি। সো সকের যে রোলগুলো আমরা প্লে করি, প্রথম রোলটাই আসে L1 ইঞ্জিনিয়ার, যে 24/7 রাউন্ড দ্য ক্লক কাজ করবে, ইভেন ঈদের দিনও সে কাজ করবে।
এজন্য তার কি কোয়ালিফিকেশন? তার প্রথম কথা হলো সে আমার একটা ড্যাশবোর্ডে যখন একটা অ্যালার্ট আসবে, সে এই অ্যালার্টটা দেখে বুঝতে পারবে এটা সিভিয়ারিটি কত। সে মিনিমাম লেভেল ট্রায়াজিং করতে পারবে যে এই অ্যালার্টটাকে আমি কোথায় রেজ করব, কার কাছে রেজ করব, এবং এই অ্যালার্টটা কতটা হার্মফুল টু দ্য অর্গানাইজেশন। ইজ ইজ প্রায়োরিটি 1, প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3 অর প্রায়োরিটি 4? কোন প্রায়োরিটিতে আমি ফেলবো, এই ক্যাটাগরিতে প্রায়োরিটাইজ করা। এটা আমার অর্গানাইজেশনে, ফর এক্সাম্পল একটা ব্রুট ফোর্স অ্যাটাক আমার এই একটা অর্গানাইজেশনের জন্য যদি প্রায়োরিটি 2 হয়, আরেকটা অর্গানাইজেশনের জন্য সেটা প্রায়োরিটি 3ও হতে পারে। এটা ডিপেন্ড করতেছে অর্গানাইজেশনের প্রসেসের উপরে। সো ওই অর্গানাইজেশনগুলোর ক্যাটাগরি এবং প্রসেসের উপর ডিপেন্ড করে আমাকে আসলে এই প্রায়োরিটাইজ করতে হবে, ট্রায়াজিং করতে হবে। না, আমরা বলছি আসলে মানে আমাদের কোন ধরনের স্কিল দরকার, লেভেল 1 লেভেল 2 বলছেন, বাট এই লেভেল 1 আবার লেভেল 2 হতে হলে আমাদেরকে কি তৈরি করতে হবে? আমরা কিভাবে আমাদেরকে সাইবার সিকিউরিটি নলেজ বাড়াইতে হবে। জি, হাউ অ্যাটাকার অ্যাটাকিং মি। জি, সো আমাকে ডিফেন্ডেবল অ্যাপ্রোচ তৈরি করতে হবে। সো দেয়ার আর টু ওয়ে, একটা হলো আই এম অ্যাটাকিং সামওয়ান, আরেকজন হলো আই এম ডিফেন্ডিং সামওয়ান। সো আমাকে ডিফেন্ডেবল অ্যাপ্রোচ তৈরি করতে হবে। সো আই এম নট অফেন্সিভ, আই এম ডিফেন্সিভ। সো ইন ডিফেন্সিভ ওয়েতে আমি আসলে কিভাবে বুঝতে পারি আমার অ্যাটাকগুলো কি আসতেছে, আমি সেটাকে কিভাবে ডিফেন্ড করব। এই জায়গাটা যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে অ্যান্ড এক্সপিরিয়েন্সগুলো আমি যদি গ্যাদার করতে পারি, বাই টাইমস উই ক্যান ইমপ্রুভ। আসলে সাইবার সিকিউরিটি বলতে ওয়ান কাইন্ডস অফ ভ্যাকসিন। তো আমি যদি ভ্যাকসিন নিই অনেক রোগ থেকে বাঁচতে পারি, বাট আমি যদি ভ্যাকসিন না নিই, রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট করাটা আসলে আমি রোগটা আসলে ভালো হবে কি হবে না এটা কিন্তু বলা যায়। ভালো হবে কি, যতটুকু ক্ষতি হওয়ার তা তো হয়েই গেল। ইভেন আমার সিস্টেমের মধ্যে তো ইনফেকশন অলরেডি ঢুকে গেছে, এটা 100% কিউরিং করা আসলে রিস্ক অলরেডি, আমি রিস্কের মধ্যেই আছি। সো কিছু করার থাকতেছে না। তার মানে আগে আমাদের প্রোটেকশনই থাকতে হবে। এক্স্যাক্টলি। যে সেই ক্ষেত্রে আমরা যদি মানে সক ইমপ্লিমেন্ট পরবর্তীতে আমাদের মানে কি কাজ হতে পারে মিস্টার রাসেল সাহেব যদি বলেন? এই সক ইমপ্লিমেন্টেশনের আসলে পরেই মেইন কাজটা, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার 24/7 আপনাকে মনিটরিং এর আন্ডারে রাখতে হবে। এবং হচ্ছে যেটা তামিম ভাই অলরেডি বললেন যে লেভেল 1, 2, 3 টাইপ অফ আমরা আসলে ক্যাটাগরিসে ভাগ করি। তো কিছু বর্তমানে আমরা আসলে বেসিক্যালি 5th জেনারেশন সক আমরা ইউজ করতেছি। তো এইখানে হচ্ছে আপনার 5th জেনারেশনের ভিতর যে এডিশনাল আপনার যে স্কোপটা না হচ্ছে সেটা হচ্ছে রেসপন্সিভ, মানে সে যে শুধু আপনার ডিটেকশন না রেসপন্সও করতে পারবে। তো এই ফিচার্সগুলো নিয়ে আসা হয়েছে। তো ব্যাপার হলো এইখানে যেটা মানে মেইন জিনিসটা হচ্ছে আসলে এই যে পিপলরে এঙ্গেজমেন্ট করা, হ্যাঁ, সেটা আসলে সকের জন্য লেভেল 1 ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে করেন লেভেল 1 ইঞ্জিনিয়ারের আমাদের আসলে ওইভাবে ছোট করে দেখার কোনো স্কোপ নাই, হ্যাঁ। তারা কিন্তু 24/7 ওই প্ল্যাটফর্মে থাকার পরে যে করবে সেটা যদি মনে করেন সাপোজ এটা ডেটাবেস রিলেটেড ইস্যু হয় তাহলে তার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে পাঠাবে, হ্যাঁ। এটা যদি নেটওয়ার্ক রিলেটেড ইস্যু হয় তাহলে তার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে পাঠাবে, হ্যাঁ। তো ওই জিনিসগুলো যদি নেটওয়ার্ক ওই জিনিসটা যদি সলভ না করতে পারে বা ডেটাবেস সে যদি সলভ না করতে পারে, সে হয়তো আপনার লেভেল 3 কোনো ফরেনসিক ইঞ্জিনিয়ারও আপনি সেই এঙ্গেজমেন্ট করতে পারে। যেটা আপনার পূর্ববর্তী কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আসলে এই লেভেল মানে এই যে ইঞ্জিনিয়ারগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এটা কিন্তু আপনার যেটা হচ্ছে আমি ডাইরেক্টলি লেভেল 3 ইঞ্জিনিয়ার কোনোভাবে আমি প্রডিউস করতে পারবো না, কোনোভাবে সম্ভব না। করতে স্কিল, হ্যাঁ, সে আপনার লেভেল 1 একজন ইঞ্জিনিয়ার ঢুকবে, লেভেল ঢুকার পরে তার কোয়াইট এক্সপিরিয়েন্স হওয়ার পরে লেভেল 2 এবং লেভেল 3 তে যাবে, হ্যাঁ। ডাইরেক্টলি আপনার কোনো একটা ইঞ্জিনিয়ার লেভেল 3 তে ওইভাবে প্রডিউস করা সম্ভব না। তার মানে কোনোদিন কাজ করে নাই, তাকে আসলে লেভেল 3 আসবে না, হ্যাঁ। তার কোয়াইট অফ এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট থাকতে হবে, হ্যাঁ। তাকে হয়তো আপনার এনক্রিপশন অ্যানালাইজিং সার্টিফিকেট থাকতে পারে, ফরেনসিক অ্যানালাইজ সার্টিফিকেট থাকতে পারে, এরকম ইথিক্যাল হ্যাকিং সার্টিফিকেট থাকতে পারে, এরকম মাল্টিপল সার্টিফিকেট থাকা এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যখন হবে সে কিন্তু আস্তে আস্তে লেভেল 3 তে আপনার সে যাবে। তার মানে হচ্ছে আপনার যে সকে থাকতেছে তার আসলে আপনার লেভেল 1 ইঞ্জিনিয়ার, তার ভূমিকা অনেক, হ্যাঁ। এবং সে এটা কিন্তু মানে একটা সক সাকসেসফুল সক তখনই হয় যখন মাল্টিপল পিপলস এবং মাল্টিপল লেভেলের পিপলসরে এঙ্গেজ করা যায়, হ্যাঁ। এবং এটার একটা আউটপুট সে কিন্তু লেভেল 1 ইঞ্জিনিয়ারের দায়িত্ব, যে আমরা এটা অনেক ভাষায় বলে, তো আমরা এখানে আমরা বলি যে ইনসিডেন্ট কমান্ডার, আমরা অনেক সময় বলে থাকি। ইনসিডেন্ট কমান্ডার আসলে এই জিনিসটাকে ইনসিডেন্ট হিসেবে ডিক্লেয়ার করে এবং ফাইনালি এটা ক্লোজ স্টেজে যেতে হবে, তখনই আসলে সকের আসল যে রেজাল্টটা সেটা পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা একটু আগে শুনলাম যে আসলে ম্যানেজমেন্ট একটা ব্যারিয়ার আছে। আসলে ম্যানেজমেন্ট তার জিনিসটা কেন সিকিউর করতে চায় না, আপনি কি মনে করেন? ম্যানেজমেন্ট আসলে সবসময় ম্যানেজমেন্টের টার্গেট হচ্ছে আসলে মানে কম এক্সপেন্স করে আউটপুট বেশি আনা, এমন একটা টার্গেট থাকে। তো ম্যানেজমেন্টকে আসলে যেটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এখানে বুঝানো যে এটার আসলে আরওআই ওইভাবে আসবে না, হ্যাঁ। এটা হচ্ছে তোমার রেপুটেশন একটা আরওআই, তোমার যে সিস্টেম সিকিউরিটি করতেছো, এই যে তোমার কোনো ডাউন টাইম কমাচ্ছ, রিস্ক কমাচ্ছ, এগুলো হচ্ছে একটা বিশাল ফ্যাক্ট,
হ্যাঁ একটা যে সিস্টেমের যদি আমরা হুট করে আমাদের অর্গানাইজেশন যদি কোর ব্যাংকিং বা কোনো একটা সিস্টেম ইআরপি সিস্টেম ডাউন হয়ে যায় তাহলে আমার ইম্প্যাক্টটা কি হতে পারে সেটা আইটি মানে ম্যানেজমেন্টকে সেটা আসলে বুঝাইতে হবে। এটা যখন আমরা বুঝাইতে পারবো তখন কিন্তু আলটিমেটলি ম্যানেজমেন্ট রাজি হবে যে হ্যাঁ সক করার জন্য। আরেকটা কথা বলি যে আমরা বর্তমানে বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের সিসো আমরা নিয়োগ করতেছি, তো সিসো নিয়োগ করার পরে কিন্তু আমরা সক করতেছি না। একটা সক না করে একটা সিসো ডেজিগনেশনটা লাভটা কি তাহলে? কোনো লাভ নেই। এটা হচ্ছে একটা আসলে যুদ্ধক্ষেত্রে মনে করেন আপনি একটা সোলজার পাঠাইলেন বা গ্রুপ অফ পিপলকে উইদাউট আর্মস এরকমের মতো। হ্যাঁ, তো এটা আসলে একটা বিশাল ভূমিকা রাখে। তার মানে কি আমরা এটা জাস্ট নাম করতেছি যে আমাদের সিসো আছে, জি জি জি, তার মানে আলটিমেটলি কিন্তু তার ফাংশনালিটি নাই। সিসোর যদি আপনার যদি সক না থাকে তার কোনো ফাংশনালিটি নাই, তার কোনো ভূমিকাই আসলে নাই। তো এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। শুধু সিসো পজিশন ক্রিয়েট করলেই হবে না, তাকে আপনার এই সব ফিচারস বা এই সব জিনিসগুলো আসলে তাকে এই সব ক্ষেত্রে মনে হয় মানে আইটি অডিটটাও অনেকটা গুরুত্ব, আইটি অডিট এবং অবশ্যই গুরুত্বপূর্ণ থাকে যে আপনার কোনো জায়গায় যদি কোনো গ্যাপ থাকে যে জিনিসগুলো হয়তো আপনার মনে করেন আপনি একটা পাস্ট ইয়ার একটা অডিট করলেন, অডিটে আপনার কি কি জিনিস সিকিউরিটি হোল্ড রয়ে গেল সেগুলো কেন মিটিগেট হইলো না, হ্যাঁ সেগুলো কিন্তু সক হইলে কিন্তু আপনার এটা করা সম্ভব ছিল, কারণ আপনার রেসপন্সিভ যদি সক হইতো তাহলে এটা ওই সময় মিটিগেট করা ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের প্র্যাকটিসটা হয়ে গেছে কোনো একটা বড় ধরনের সিকিউরিটি ব্রিচ হওয়ার পরে আমরা সেটা নিয়ে খুব অ্যানালাইসিস করি। হ্যাঁ, আসলে ব্রিচ হইলো তো আমরা স্বীকার করতে চাই না, এটা আসলে একটা মানে শেয়ার করতে চাই না করলে তো আমি একটা থ্রেট আমার আসছে এটা যদি আমি শেয়ার না করি তাহলে যে এই ওয়ার্ল্ডে নতুন থ্রেট আসছে সেটা মানুষ কিভাবে জানবে? শেয়ার না করার পিছনে কিছু কারণ আছে। কারণ হচ্ছে হলো আমার ব্র্যান্ড রেপুটেশন নষ্ট হবে। আমি যদি শেয়ার করি আমার ব্র্যান্ড রেপুটেশন নষ্ট হবে, এটা হলো একটা কারণ। বাট সাইবার সিকিউরিটির মেইন কনসেপ্টই হচ্ছে কমিউনিকেশন, রাইট? ঠিক আছে, মানে আপনি যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আমি কম্প্রোমাইজ হয়েছি, এই ইনফরমেশন আমি যদি শেয়ার করি, হাউ আই কম্প্রোমাইজ, এই ইনফরমেশন যখন জেনারেল আদার অর্গানাইজেশন জানবে, সো দে ক্যান প্রিভেন্ট দেমসেলফ, রাইট? সো দ্যাট ইজ হোয়াট আওয়ার অবজেক্টিভ। সো ওইটা আমি যেন আরেকজনকে প্রিভেন্ট করতে পারি, এই এবং আমি কিভাবে কম্প্রোমাইজ হইলাম এবং কিভাবে এটাকে কম্প্রোমাইজ হওয়ার পরে এটাকে আবার কিভাবে রিকভার করলাম, এই টোটাল বিষয়টা যদি থাকে তাহলে আরেকটা প্রতিষ্ঠান এই বিষয়টার হেল্প নিতে পারে, উপকৃত হতে পারে। এই উপকারটা তাকে ফিউচার সাইবার অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারে। সো আমি আসলে আরেকজনকে উপকার করার জন্য হলেও ইনফরমেশনটা যদি শেয়ার করি, ওই ইথিক্যাল প্র্যাকটিসটা যদি আমার থাকে, তাহলে কিন্তু এটা বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি, বেটারমেন্ট ফর দ্য সোসাইটি। সো এই মোরালিটিটা আমাদের ডেভেলপ করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আসলে সক ইমপ্লিমেন্ট করার পরেও আসলে আমরা এই থ্রেড থেকে রক্ষা পাচ্ছি না কেন, রাসেল সাহেব যদি বলেন। আসলে কি থ্রেডের যেটা হচ্ছে ট্রেন্ড বা প্র্যাকটিস, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জেস। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার সাথে সাথে যেটা করতে হবে, এটার পিপলরাও আসলে আরো মোর ট্রেন আপ করতে হবে। এবং হচ্ছে টেকনোলজি, কারণ নতুন নতুন টেকনোলজি এপিটি আসতেছে, অ্যাডভান্স পারসিস্টেন্স থ্রেড আসতেছে, তো এগুলো যেহেতু ট্রেন্ড কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু হ্যাকার অবশ্যই সবসময় আপনার থেকে এক স্টেপ আগে। হ্যাঁ, আমি হয়তো আমার অর্গানাইজেশনে আমি 1000 হোল চিন্তা করতেছি, ওর জন্য একটা হোলই যথেষ্ট, ওর গোল একটা হোলই যথেষ্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কি অলওয়েজ আপনার ক্যাটস এন্ড ডগস পে আসলে একটা ফাইট। হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি চলবে, ইমপ্রুভমেন্ট হবে, চলবে, আবার ইমপ্রুভমেন্ট করতে হবে। হ্যাঁ, তো এইটার মানে যদি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের ভিতরে থাকে তাইলে আশা করি যে এই জিনিসটা আসলে মিনিমাইজ করে আনা যায়। এই সক ম্যানেজ করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কোনো রোবোটিক্স ইউজ করতে পারি কিনা, তামিম সাহেব যদি বলেন। আমাদের যত সক, নেক্সট জেনারেশন সক, যেটাকে আমরা এক্সডিআর বা সিমের পরের ভার্সনটা যদি বলি, যেখানে মানে এক্সটেন্ডেড ভার্সন অফ রেসপন্স ক্যাপাবিলিটি নিয়ে আসছে। সো এখানে প্রতিটা জায়গায় এআইএমএল আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আছে। সো এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল অফ থ্রেট এবং হিউম্যান ইফোর্ট কমানোর কিছুটা ক্যাপাসিটি সকের মধ্যে বিল্ট ইন ফাংশনালিটি হিসেবে চলে আসছে। মোটামুটি সব কয়টা রিনাউন্ড সকের ভিতরে এই জিনিসটা চলে আসছে। সো এটা অলরেডি আছে, বাট কোশ্চেন ইজ, আর উই আপ টু দ্যাট মার্ক? আমরা কি ওই জায়গায় গেছি যেখানে আমি এই নেক্সট জেনারেশন সক ইউজ করতেছি, যেখানে আমি এই হিউম্যান ইফোর্টটা কমায় নিয়ে আসতে পারতেছি? আমার L1 ইঞ্জিনিয়ার আগে আমার 10 জন লাগতো, এখন আমি এটা 6 জনের মাধ্যমে রোস্টার ডিউটি করতেছি। আমার L2 ইঞ্জিনিয়ার আগে 5 জন লাগতো, এখন আমি এটা 2 জনের মাধ্যমে নিয়ে আসতেছি। সো আমি আসলে কিছুটা কস্ট কাটিংও করতেছি। একজন কস্ট কাটিং হওয়াতে এমন না যে তার চাকরি চলে যাচ্ছে, তার আসলে হলো আরেকটা অর্গানাইজেশনে চাকরি হওয়ার তৈরি হচ্ছে, কারণ আমাদের রিসোর্স নাই।
রাইট। সো আমাদের যেহেতু রিসোর্স নাই, আমাকে AIML ইউজ করে কিছুটা হিউম্যান ক্যাপাবিলিটি সিস্টেমে আনতে হচ্ছে, না হলে হবে না। সো আমাদের নেক্সট জেনারেশন সকের ভিতরে এই ক্যাপাবিলিটি আছে। সো আমরা এটা ইমপ্লিমেন্ট করার একটা ম্যাটার অফ টাইম। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক। আসলে আমাদের প্রতিষ্ঠানকে সাইবার থ্রেট থেকে রক্ষা করতে হলে আসলে আমাদের আগে থেকেই মনিটরিংয়ের দিকে যেতে হবে, এবং প্রতিষ্ঠান কিভাবে এই থ্রেটটাকে মনিটরিং করবেন এবং প্রিভেন্ট করবেন সেই সিদ্ধান্তটা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকেই নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি অপারেশনের আসলে গুরুত্বপূর্ণ অপরিসীম, এবং এটা দিয়ে আপনি প্রাথমিকভাবে বুঝতে পারবেন আপনি অ্যাটাক হতে যাচ্ছেন কি অথবা যাচ্ছেন না। সো আমি মনে করি যে এই সব প্রতিষ্ঠানের গুলার সিকিউর রাখা প্রয়োজন, তাদেরকে অবশ্যই এই সকের প্রয়োজন আছে। তো আশা করি প্রতিষ্ঠানগুলি এইদিকে, প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টগুলি এইদিকে লক্ষ্য রাখবেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী সপ্তাহে, আগামী শনিবার দুপুর 12টা 5 মিনিটে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।